মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। প্রবল শীতের গভীর নিশুতি রাত্রিরে কোনো এক অজানা কারণে হঠাৎই ঘুমটা ভেঙে গেল চারুলতার। অদ্ভুত এক অস্বস্তিতে এসে কম্বলের ভেতর থেকে মুখটা বের করে আনলো। কিছুতেই তার বোধগম্য হচ্ছে না এই অস্বস্তির কারণটা কি। স্বপ্ন দেখছে নাকি সে? কই না, সেরকম কিছুই তো না। পাশের বেডে শুয়ে থাকা দিদির দিকে একবার তাকালো চারু। দিদি ঘুমে মগ্ন। এই সমস্ত অহেতুক চিন্তা ভাবনাগুলোকে খানিক অগ্রাহ্য করেই সে আবার কম্বলটা মুখের উপর নিতে যাবে, ঠিক তখনই তার অন্তরাত্মা অব্দি শিউরে উঠল এক শব্দে। শুনশান জঙ্গলের মধ্যে মাঝরাত্রির এই হাড়হিম করা বেমানান শব্দ তার মধ্যে বুনে দিল এক তীব্র ভয়। ভীতু বেড়াল ছানার মতো শরীর খানিকটা গুটিয়ে নিল সে। মুহূর্তে খাড়া হয়ে উঠল শরীরের সব লোম। চেষ্টা করেও কম্বলটা সরাতে পারল না সে। পাশে থাকা দিদিকেও ডাকার ক্ষমতা আর নেই তার। আসলে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিদ্রোহ ঘোষণা করেছে ভয়ে। তীব্র ভয়ের স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়াতেই নিজের শরীরের উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না। তবুও কখনো কখনো ভীষণ ভয়ে মানুষের মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। ঠিক এইভাবেই সে উপলব্ধি করে আওয়াজটা আসছে ঠিক তার পায়ের দিকে থাকা জানলাটার নিচ থেকে। কিন্তু এই আওয়াজের উৎসটা জানা প্রয়োজন। তাই কিছুটা কৌতূহলের বসে ঝট করে কম্বলটা গা থেকে সরিয়ে দিয়ে টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। এদিকে সেই আর্ত কান্নার আওয়াজ তখনও হয়ে চলেছে ক্রমাগত। হঠাৎই চারুর মনে হলো আওয়াজটা যেন বেশি জোরে কানে লাগতে শুরু করেছে তার। শব্দটা যেন বুকে ভর দিয়ে বেয়ে বেয়ে এগিয়ে আসছে দেওয়াল বরাবর দোতলায় থাকা তার জানলাটার উদ্দেশ্যে। কিন্তু কিন্তু কোনো কাঁদতে থাকা মেয়ে মানুষ এরকম দেওয়াল বেয়ে সরীসৃপের মতো এগিয়ে আসতে পারে কি? মানুষ কি বুকে ভর দিয়ে হাঁটতে পারে? এসব কিছু হিজিবিজি ভেবে শির দ্বারা দিয়ে সাপের মতো বেয়ে ওঠা ভয়টাকে বেশ কিছুটা প্রশমিত করেই সে জানলার দিকে এগিয়ে যেতে যাবে, ঠিক তখনই এক দৃশ্যে তার চৈতন্য জুড়ে যেন ভয়ের বিস্ফোরণ হলো। নিমেষে কাঠ হয়ে গেল গোটা শরীর। চিৎকার করতে গিয়েও কোনো শব্দ উচ্চারিত হলো না তার বাকযন্ত্র দিয়ে। সামনের জানালাটার পাশের দেওয়াল দিয়ে টিকটিকের মতো উঠে এলো এক নারীর অবয়ব। কুঞ্চিত হয়ে আছে তার মুখবিবর, গলায় গোলাকার কালশিটের দাগ। চোখের মণিগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চেয়েও পারছে না। জিভটা লোলো ভঙ্গিমায় বাইরের দিকে ঝুলছে, আর তা দিয়ে যে তরলটা ফোঁটাকারে টপ টপ করে মেঝেতে গড়িয়ে পড়ছে তা হলো রক্ত। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো সেই ভয়ঙ্করী দর্শনা নারী। অত্যন্ত স্নেহের সাথে তার ফুলে ঢোল হয়ে থাকা হাতটা চারুর মাথার উদ্দেশ্যে এগিয়ে দিতে উদ্যত হলো সেই নারী। তার আগেই ধুপ করে শব্দ করে মেঝেতে লুটিয়ে পড়ল চারুলতা। বাইরে থেকে এক নাম না জানা প্রাণী ডেকে উঠল উচ্চস্বরে। সেই আওয়াজে শীতের রাতের নিস্তব্ধ মৃতপ্রায় ঘরটা যেন যেন জ্যান্ত হয়ে উঠল নিমেষেই।
নমস্কার, আমি অদ্রিজা। আমাদের চ্যানেল ফ্যাবিউলাস টেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য রয়েছে সৌরভ সেনগুপ্তের লেখা হাড় হিম করা ভয়ের গল্প, স্নেহের সুর। এই গল্পের মাধ্যমে আপনারা শুনবেন কিভাবে দুই বোনের ভ্রমণ পিপাসু মন হঠাৎই এক অদ্ভুত বিভীষিকার সাথে নিজেদের জড়িয়ে ফেলবে। এই ঘটনার অন্তিম অনির্দেশ্য পরিণতি সম্বন্ধে জানতে হলে আপনাদের পুরো গল্পটা শুনতে হবে। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের গল্প পাঠে সুদীপ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, স্নেহের সুর। শীতের ছুটি মানেই কোথাও থেকে বেরিয়ে আসার জন্য এক মোক্ষম সুযোগ। এমনিতেও এ সুবিধা শিক্ষা পর্ষদও খুব বেশি একটা দিতে চায় না। আর 5টা সাধারণ ছেলে মেয়ের মতো প্রীতি ও চারুর মধ্যে কেউই এই সুযোগ হাতছাড়া করতে চায় না। খুব মিষ্টি এক নিবিড় বন্ধন এই দুই বোনের মধ্যে। বড় বোন প্রীতিলতার বয়স 21, সে কলেজ পড়ুয়া, 3য় বর্ষের ছাত্রী। আর ছোট বোন চারুলতা এই মাত্র 14, শ্রেণী 9ম। দুই বোনে মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছিল তারা। এবারের গন্তব্য ছোট মাসির বাড়ি বাঁকুড়ার সারেঙ্গা। যদিও বাড়ি বলা ভুল হবে, মায়ের মুখে তারা শুনেছে ছোট মেশোর শাল জঙ্গলে ঘেরা বাগান বাড়ির কথা। শুনশান নিরিবিলি স্থান, প্রবল শীতের নিঝুম রাত, লগ ফায়ার, ব্যালকনি, সুবিস্তৃত বনভূমি। উফ, যেন জলজ্যান্ত নস্ট্যালজিয়া। একবারও তারা সেই বাগান বাড়ি সচক্ষে দেখেনি। এবার সেখানে যেতেই হবে। যান্ত্রিক কলকাতার এই তীব্র কোলাহল মুখর ব্যস্ত জীবনযাপন থেকে একটু বিরতি হলে মন্দ হয় না। কিন্তু মুশকিলটা হলো পিতৃদেব আর মাতা রানীকে রাজি করানো। দিদি, বাবা মাকে তোকেই বলতে হবে। আমি ছোট, আমি বললে শুনবে না, বরং আমিই বকা খাবো। সত্যিই তো, প্রীতি বড়, তার অনেক দায়িত্ব, তারই তো বলা উচিত। অতঃপর বোনকে সে এই বলে আশ্বস্ত করলো যে সেই জানাবে তার বাবা মাকে। সে তো ঠিক আছে রে চারু, কিন্তু মাসি মেশো তো ওখানে থাকে না। মিছিমিছি এত ভাবনা তাদের, তেমন কোনো কাঠখড় পোড়াতেই হলো না। বাবা মা খুব সহজেই রাজি হয়ে গেল। আর হবে নাই বা কেন? প্রীতির মতো মেয়ে সত্যিই বাড়ির লক্ষ্মী। এইটুকু বয়সেই সে সমস্ত দায়িত্বে নিপুণা, তাকে কি আর না বলা চলে? তাছাড়া বাবা তো আছেই বড় মেয়ের জন্য। আর কয়েকটা বাঙালি বাবার মতোই প্রীতিও বাবার কাছে তার বড় নয়নের মণি। পারলে স্বর্গের চাঁদটুকু এনে দেন তার অসীম সাহসী, শান্ত স্বভাবা, কর্তব্যপরায়ণ বড় মেয়ের জন্য। সত্যি বাড়ির বড় সন্তান হিসেবে প্রীতির জুড়ি মেলা ভার। কথা মতো মাসি মেশোকে জানানো হলো, তারাও রাজি হয়ে গেলেন খুব সহজেই। অবশেষে দিনটা এসে দ্বারস্থ হয়। কাক ভরে বাবা মায়ের আশীর্বাদ ও দুজনে দুজনের খেয়াল রাখার আদেশ মাথায় নিয়ে দুই বোন তৈরি হয় এক নতুন অভিজ্ঞতা ও রোমাঞ্চের খোঁজে। দীর্ঘ ট্রেন যাত্রা কেই বা পছন্দ করে না। ট্রেনে ওঠার সমস্ত খাবার আস্বাদন ও নানান হাসি ঠাট্টার মধ্যে দিয়ে অবশেষে তারা এসে পৌঁছয় গন্তব্য স্টেশনে। সূর্য তখন মৃদুভাবে ঢলে পড়েছে অস্তাচলের পথে। এখান থেকে আর মাত্র অটোতে 10 মিনিট। মেসমশাই স্টেশন অব্দি আসতে চাইলেও প্রীতি তা নাকচ করেছে। এই যুগের বিজ্ঞান মনস্ক মডার্ন জেনারেশনের মেয়ে তারা, এটুকু পথ তারা নির্দ্বিধায় খুঁজে নিতেই পারবে। বাড়িটার সামনে প্রধান বড় গেটটায় অটোটা দাঁড়াতেই থমকে গেল তারা। কি অদ্ভুত ও মায়াবী প্রাকৃতিক দৃশ্য! যান্ত্রিক কলকাতার নানান পার্কে এরকম দৃশ্য দেখা গেলেও সেসব তো আর্টিফিশিয়াল। এই হলো আসল প্রকৃতির কোলে বসবাস। প্রাণ জুড়ানোর জন্য এর মতো জায়গা খুব কমই হয়। শান্ত প্রকৃতির এই দূষণবিহীন মৃদুমন্দ হাওয়ায় একবার প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে চারু বলল, আহা, কি সুন্দর জায়গাটা রে দিদি। এখানে যদি চিরতরে থেকে যেতে পারতাম। আর বলিস না, কলকাতায় কোথায় এই দম বন্ধ করা পরিবেশ, আর কোথায় এই অরণাবৃত মৃদু মিঠে হাওয়া।
ততক্ষণে অটোর আওয়াজ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে তাদের মাসি ও মেসোমশাই। অটোর ভাড়াটা দিয়ে নিজেদের ট্রলিগুলো হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে গেল দুই বোন এবং প্রণাম জানালো। আহ্লাদে আটখানা হয়ে গেল মাসির মুখ। বাবা, কত বড় হয়ে গেছিস রে তোরা। আয় ভেতরে আয়। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো রে মা? না না মাসি, কি আর হবে। আয় ভেতরে বস। দাঁড়া, তোদের জন্য শরবত বানিয়ে আনি। দু বোনে অনেক দূর জার্নি করে এসেছিস, তোরা বস। তোরা মেসোর সঙ্গে কথা বল, আমি আসছি। এই বলে বাড়ির ভেতর প্রবেশ করলো মাসিমণি। উচ্চাকাঙ্ক্ষায় চারু বলে উঠল, মেশো, কি সুন্দর বাড়িটা গো তোমার। আমাদেরও যদি এমন একটা বাড়ি থাকতো। কলকাতায় এরকম বাড়ি বানানো চারটিখানি কথা নয়, বুঝলে? তাছাড়া এখানে তো আমরাও থাকি না, তোমরা আসবে বলতে আমাদের আশা। কেয়ারটেকারটাকেও 7 দিন ছুটি দিয়েছি, এই আমরা থাকছি বলে। সে ছাড়ো, তোমাদের জায়গাটা কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে মেশো। এত সুন্দর দৃশ্য আমরা বোধহয় এই প্রথম দেখলাম। বেশ 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 বেশ, খুব ভালো। তোমাদের মা বাবাকে কত করে ডাকেন তোমাদের মাসিমণি, ওনাদের তো সময়ই হয় না। তোমরা এসেছো, তোমাদের মাসিমণিকে আর ধরে খেয়ে। কয়েকদিন তো মাত্র আছো তোমরা, চিন্তা নেই। এখানে অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে, তোমাদের সব ঘুরে দেখাবো কাল থেকে। আজকে দিনটা রেস্ট নিয়ে নাও, জার্নি করে এসেছো, কাল থেকে সব শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। কিছুটা টায়ার্ডও লাগছে আসলে। এসব কথাবার্তার মাঝেই মাসিমণি তাদের জন্য 2 গ্লাস লেবুর শরবত নিয়ে উপস্থিত হলেন সেখানে। মেসোর সঙ্গে গল্প পরে হবে, এখন এটা খেয়ে নে। দুই বোন ঝটপট করে লেবুর শরবত শেষ করে 2 গ্লাস সশব্দে টেবিলে রাখলো। পাশ থেকে মাসি আবার বললেন, বাবা মা কেমন আছে রে প্রীতিমা? ভালো আছে মাসি। তোমার কথা তো মা প্রায়ই বলে। কলকাতার মেয়ে হয়ে কত সুন্দর তুমি মানিয়ে নিয়েছো এখানে। ও, এইসব বলে বুঝি? হুম। আচ্ছা মাসি, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? ছোট মুখে বড় কথা হবে হয়তো, কিছু মনে করবে না বলো? তুই এখন 3rd ইয়ারে পড়িস, যথেষ্ট বড় হয়েছিস। এখন বন্ধুর মতন তোর সঙ্গে বেশিরভাগ কথা শেয়ার করা যায়। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমিও কলকাতারই মেয়ে। বল, কি বলবি? তোমার আর মিশোর তো লাভ ম্যারেজ, তাই না? এই প্রশ্ন শোনা মাত্রই মাসিমণি একবার তাদের মেশোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে মুচকি হেসে বললেন, লাভ ম্যারেজ। সত্যি তুই বড় হয়ে গেছিস রে মা। সে যাই হোক, এখন তোরা ফ্রেশ হয়ে নে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো এবার বেরোবো, একদম বাজার নিয়ে ফিরবো। ওরা রাতে কি খেতে চায় শুনে নিও। আমরা আর আলাদা করে কি বলবো মেশো, তুমি যা আনবে তাই। আহা, এরকম বললে হয় নাকি? এই প্রথমবার তোমরা এসেছো, তার দেশি মুরগি তার ভাত চলবে? চলবে মানে দৌড়াবে মেশো। আজ এতে হয়ে যাবে, কিন্তু মেশো কাল রাতে কিন্তু লক ফায়ার করব। আরে সে হবে ক্ষণ, এখন যাও, তোমরা ফ্রেশ হয়ে নাও, রাতে কথা হবে। চল মা, তোরা তোদের রুমটা দেখিয়ে দিই। দোতলায় তাদের রুমটা দেখে আঁতকে উঠেছিল দুজনেই। কি সুন্দর, পরিপাটি করে সুসজ্জিত, যেন কোনো এক 5 স্টার হোটেলে থাকতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাদের। সমস্ত লাগেজ রুমের মধ্যে এক নির্দিষ্ট জায়গায় রেখে যে যার মতো ফ্রেশ হয়ে দুই বোনে গল্প করতে লাগলো। মাসিমণি সেই সময়টা রান্নাতে ব্যস্ত। অবশেষে নানান কথাবার্তার মধ্যে দিয়ে একসাথে ডাইনিং টেবিলে রাত্রিকালীন আহার সম্পন্ন করার পর তারা নিজের রুমে প্রবেশ করলো। শীতটা বড্ড জাঁকিয়ে পড়েছে হঠাৎ। পায়ের তলায় থাকা জানলাটার পাশে গিয়ে তারা দেখলো গোল থালার মতো একটা চাঁদ উঠেছে। এই উজ্জ্বল চন্দ্রলোকে সামনে থাকা সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শাল বনকে স্বর্গের তপবনের মতো দেখাচ্ছে অনেকটা। গাছের ওপরগুলো অত্যন্ত শৌখিনতার সাথে সোনালি প্রলেপ দিয়ে যেন আঁখি বুকে কেটে দিয়ে গেছে কেউ। অলঙ্ঘ নিয়তির মতো অপলক দৃষ্টিতে তারা চেয়ে থাকলো সেই অরণ্য সুন্দরীর দিকে। এভাবেই বেশ কিছুটা সময় কেটে গেল। চল চারু, ঘুমিয়ে পড়ি। জার্নি হয়েছে আজ, টায়ার্ডও লাগছে। বড় দিদির কথা মতো তারা দুজনেই তাদের পরিশ্রান্ত শরীরটাকে এলিয়ে দিল পাশাপাশি থাকা দুটো বিছানায়।
কম্বল গায়ে নিয়েও পায়ের দিকে থাকা জানলাটার দিকে চারু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই শান্ত সোনালী বনের দিকে। সেই দৃশ্য দেখতে দেখতে কখন যে তার চোখের পাতা দুটো একে অপরের সাথে জড়িয়ে গেছে তা সে টেরই পেল না। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে দিদি, আমাকে বাঁচা। ওই যে ওই রক্তমাখা জীব, ও আসছে দিদি, আসছে, ও আসছে। কি 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 হয়েছে চারু? হ্যাঁ, কে মেরে ফেলবে? বল বল না, কিরে কিরে বল আমায়। প্রীতির এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না চারু। এই নিয়ে দ্বিতীয়বার চারু প্রলাপ বকতে বকতে মূর্ছা গেল। প্রতিবারই তার মুখভঙ্গি দেখে একটা বিষয় স্পষ্ট অনুমান করা যায় যে সে এমন কোনো এক বিভীষিকাকে চাক্ষুষ প্রত্যক্ষ করেছে যা তার মধ্যে করে দিয়েছে এক তীব্র আতঙ্ক, যার জেরেই এখনো ট্রমাটাইজ হয়ে আছে সে। কিন্তু কে আসছে? কার কথা বলছে চারু? চারুর এই অবস্থা দেখে একজন ডাক্তারকেও ডেকে আনা হয়েছে। ডাক্তারবাবু সেই একই কথা বলছেন, আর ট্রিটমেন্ট হিসেবে দুটো ঘুমের ওষুধ দিয়ে গেছেন। রেস্ট নেওয়াই এখন তার জন্য সবচেয়ে জরুরি। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে কেমন একটা গন্ধ পাচ্ছে কৌতূহলী প্রীতির মন। সে তার বোনকে জানে, অত্যন্ত ডানপিটে স্বভাবের তার মিষ্টি বোন। হঠাৎই কি এমন হলো? এই প্রশ্নটা ক্রমাগত কুড়ে কুড়ে খাচ্ছে প্রীতির চঞ্চল মনটাকে। আচমকা এই কথাটা মনে পড়ে গিয়েছিল প্রীতির। গত রাতে শুতে যাওয়ার আগে অবধি তো সব ঠিকই ছিল। সকালে ঘুম ভেঙে অজ্ঞান অবস্থায় চারুকে খুঁজে পেয়েছে সে। এর মানে যা ঘটেছে তা সবই ওই রাত্রিরে, যখন সে নিজে ঘুমন্ত। ছকটা মাথায় কষিয়ে নিতে বেশি সময় লাগলো না প্রীতির। আজ রাতটায় একটু সচেতন থাকতে হবে। মাসি মেশোকে এ বিষয়ে বেশি টেনশন না করার আশ্বাস দিল প্রীতি। তবুও মাসিমণি তার কোনো কথা শুনলেন না। কিছুটা ভীত ও সন্ত্রস্তভাবেই মাসিমণি বললেন, আমার কিন্তু ভালো ঠেকছে না রে প্রীতি, কেমন একটা যেন লাগছে আমার। নিশ্চিত এর সাথে কোনো ভৌতিক যোগাযোগ আছে। আমি বলি কি, কোনো তান্ত্রিক বা ওঝাকে ডাকলে হয় না? কি যে বলো মাসি, এই 2024-এ দাঁড়িয়ে কেউ আবার এসবে বিশ্বাস করে? এই বিজ্ঞানের যুগের বড়াই করা মেয়ে আমি, এইসব আমি মানি না। তুমি ওসব আমার উপরে ছেড়ে দাও। চারু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। সে তুই যতই বল রে মা, আমার কিন্তু সুবিধার লাগছে না। তোরা দুজন আজ আমার সাথে শুবি। না না মাসি, তার কোনো দরকার নেই। তুমি বরং চারুকে নিয়ে ঘুমো, আমি ওপরেই শোবো। একা একা ওই রুমটাতে শুতে তোর ভয় করবে না? না, ওসব ভয় টয় আমার লাগে না মাসি। কিন্তু মাসিমণি যেটা খেয়াল করলেন না সেটা হলো যে এ কথা বলার সময় ঠোঁটটা কেঁপে উঠল প্রীতির। আসলে সত্যিই কি ভয় করে না তার? দেখতে দেখতে আবার একটা রাত দোরগোড়ায় হাজির হলো। আজকেও পূর্ণচন্দ্রের আলো আলোকিত করে আছে বিস্তৃত বনভূমিটাকে। যত রাত বাড়ল শীতটা ততই জাঁকিয়ে পড়তে শুরু করলো গতকালের মতো। ডাইনিং টেবিলে মেশো প্রীতির উদ্দেশ্যে বলল, শোনো প্রীতি, তুমি একা ঘুমো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো বেমানান ঠেকলে আমাদের অবশ্যই ডাকবে, কেমন? হ্যাঁ মেশো, অবশ্যই ডাকবো। তবে আরে বুঝেছি তোমরা এই যুগের মেয়ে অস্বাভাবিক কিছুতে বিশ্বাস করতে চাও না, আমিও তাই। তুমি সাহসী মেয়ে, তবুও সেরকম কিছু মনে হলে আমাদের জানাবে। এখন আমি আর মাসি তো তোমাদের গার্জিয়ান, তাই না? অবশ্যই মেশো, টেনশন করো না, সেরকম কিছুই হবে না। তোমরা নিশ্চিন্তে ঘুমোতে যাও, আমিও যাই, কেমন? এই কথা বলে প্রীতি উঠে গেল ডাইনিং টেবিল থেকে। তখন রাত 9টা। প্রীতি নিজের মোবাইলের স্ক্রিন লাইটটা একবার অন করে সময়টা যাচাই করে নিল। এক নিরবিচ্ছিন্ন নীরবতা গ্রাস করেছে পুরো পরিবেশটাকে। কয়েকটা ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর চড়াচড়ে যেন কোনো শব্দ নেই।
সমস্ত পরিবেশটা যেন গুম হয়ে আছে কোনো কিছু ঘটবার প্রতীক্ষায়। গাছের পাতাগুলো খুব সন্তর্পণে আটকে রেখেছে মৃদু কুয়াশা দিয়ে ঢাকা শিশির বিন্দুগুলোকে। প্রকৃতির সাজানো হরর প্লটটাকে উপলব্ধি না করেই প্রীতি এগিয়ে গেল সেই জানলার দিকে। গতকালের মতোই স্নিগ্ধ বনানী তার সোনালি চিত্র ফুটিয়ে তুলেছে প্রীতির সম্মুখে। এই মনোরম রং তুলি দিয়ে আঁকা দৃশ্য দেখলে হঠাৎই মনটা ফুরফুরে হয়ে যায়। সারাদিনের ঘটে যাওয়া অস্বস্তিটাকে গা থেকে অস্ফুটে ঝেড়ে ফেলল সে। তারপর সলিলোকির মাধ্যমে বলল, সত্যি আমি কত বোকা। এই মনোরম দৃশ্য উপভোগ না করে আমি এসেছি কিনা অলৌকিক কিছু খুঁজতে। ভাবা যায়? এসব কিছু ভেবেই নিজের প্রতি কিঞ্চিত হাসির সৃষ্টি হলো তার। মৃদু হাসি মুখে এসে এগিয়ে গেল একটা চেয়ারের দিকে। এই দৃশ্য এত তাড়াতাড়ি শুয়ে পড়ে নষ্ট করার কোনো মানেই হয় না। জানলার পাশে চেয়ারটাকে রেখে তাতে বসে সে সামনের দৃশ্যটা দেখতে থাকলো। সামনে থাকা দৃশ্যটা সত্যিই নস্টালজিক। এই অপরূপ অভিজ্ঞতার খোঁজেই তো এখানে তাদের আসা। প্রকৃতির চেয়ে বড় আশ্চর্য এই পৃথিবীতে সত্যিই আর কিছু হয় না। এক্ষুনি যা শান্ত, স্নিগ্ধ, মনোরম, পর মুহূর্তেই তা ক্ষুব্ধ, ভয়ঙ্কর। ধীর নদীতে বয়ে চলা নদী যেমন দূরে কোথাও এক পশলা বৃষ্টিতে হঠাৎই রৌদ্ররূপ ধারণ করে হরপাবানে ভাসিয়ে নিয়ে যে অসংখ্য মানুষ, গ্রাম উজাড় করে দেয় সবকিছু। এসব কিছু ভাবতে ভাবতেই মনটা সুখ প্লাবনে ভেসে যেতে লাগলো তার। চোখের পাতা দুটো বন্ধ হতে বেশি দেরি নেই। নিচে থাকা দেয়াল ঘড়িটায় ঢং করে একটা শব্দ বেজে উঠল। তারপর আরেকটা, তারপর আবারও একটা। এভাবেই চলতে থাকা ক্রমবর্ধমান ঘণ্টার ধ্বনির মাঝেই নেশাতুর আধো উন্মুক্ত চোখে প্রীতি মোবাইলের পাওয়ার বাটনটা প্রেস করলো। বারবি ডলের লক স্ক্রিন ওয়ালপেপারটার উপর টাইমটা লেখা 12:01। আবার পাওয়ার বাটন প্রেস করে স্ক্রিনটা লক করলো সে। ততক্ষণে সেই ঘণ্টার ধ্বনিও বন্ধ হয়ে আবার এক নিঃসঙ্গতা ঘিরে ধরেছে সম্পূর্ণ ঘরটাকে। এসবের মাঝেই সে ভাবলো, সে কি উঠে যাবে? না, থাক। জানলা দিয়ে আসা মৃদু ঠান্ডা হাওয়া ছাড়া তো আর কোনো প্রতিবন্ধকতা নেই সেইভাবে। এই বয়সে সামান্য ঠান্ডাকে ভয় করলে চলে? তাই সে নিজের জায়গায় গিয়ে স্থির হয়ে বসে থাকলো। এই গভীর রাতের নিয়ন আলোয় বনানীর সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে বলে মনে হতে লাগলো তার। সেই সৌন্দর্যকে প্রাণপণে উপভোগ করতে করতে ঘুম এসে আলতো করে জড়িয়ে ধরলো তার চোখের পাতা দুটোকে। কতক্ষণ সেইভাবে বসে রয়েছে তার নিজেরও খেয়াল নেই। হঠাৎই কোন এক অজ্ঞাত কারণে তার চোখের পাতা দুটো শটাং করে একে অপরের কাছ থেকে দূরে সরে গেল। তার এই ঘুম চলে যাওয়ার কারণটা মোটেই অজ্ঞাত নয়। তার কারণ সঙ্গীতহীন একটা শব্দ। কারো কান্নার আওয়াজ? কি ভুল নয়, কান্নার আওয়াজই বটে। তবে তা এক কাঁদতে থাকা একদম কম বয়সী মেয়ের। কিন্তু এ বাড়িতে এই বয়সী তো কেউ নেই। তাহলে এটা ভেবে মুহূর্তের মধ্যে শরীরটা টান টান হয়ে উঠল প্রীতির। খানিকক্ষণ আগেই মাসির কাছে বড়াই করে বলে চলা নিজের সাহসিকতার কথাগুলো যে ডাহা মিথ্যে তা সে হাতে নাতে প্রমাণ পেল আজ। শির দ্বারা দিয়ে বয়ে যাওয়া একটা শীতল স্রোত যেন জরিপ করতে লাগলো তাকে। সে প্রবলভাবে চেষ্টা করছে ভয় না পেতে, কিন্তু সে পারছে না। ভয় পেলে চলবে না। শিরা উপশিরা বরাবর বিস্তার পাওয়া ভয়টাকে খানিক সংযত করেই জানলা দিয়ে মুখটা বাইরের দিকে বের করলো সে। আর তখনই হঠাৎই ব্যাপারটা তার চোখে পড়ল। 13-14 বছরের একটা মেয়ে যেন দৌড়ে চলে গেল কোথায়। আর জানলার নিচে থাকা দেওয়ালের পাশে বসে আছে ওকে, একজন মধ্যবয়স্কা নারী না? নিজের মধ্যে থাকা সবটুকু সাহসকে এক জায়গায় করে প্রীতি সিঁড়ি দিয়ে এগিয়ে চলল সেই নারীর উদ্দেশ্যে। পাঁজর ফেটে বেরিয়ে আসতে যাওয়া হৃৎপিণ্ডটাকে বহু কষ্টে সামলে সেই নারীর সামনে গিয়ে দাঁড়ালো সে।
তার পায়ের আওয়াজে মুখ নিচু করে থাকা সেই নারীটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো তার দিকে। সাথে সাথে বুকটা ধক করে উঠলো, যেন যেন একটা তীব্র ভয় সরীসৃপের মতো এঁকে বেঁকে উঠতে থাকলো তার শরীর বেয়ে। আর তারপর ছড়িয়ে গেল মস্তিষ্কের কোনায় কোনায়, হাড় মজ্জা জমে গেল নিমেষেই। এ কাকে দেখছে সে? অন্তরে আবদ্ধ করে রাখা ভয়টা আর বাঁধ মানছে না। তীব্র মরা পচা গন্ধে তার জ্ঞান প্রায় বিলুপ্ত। আবছা নজরে সে দেখল ঘাটটা ডান দিকে বেঁকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে সেই বিভীষিকা। কেউ যেন ডান দিকে ঘাটটাকে মোটকে দিয়েছে সজোরে। একদম সামনে সেই নারীর চেহারাটা দেখা মাত্রই প্রীতির স্মৃতিতে ভেসে উঠল তীব্র আকুতিটা। আর সহ্য করতে পারছে না সে। দাঁতে দাঁত চাপার সাথে সাথে চোখটা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। তার অন্তরাত্মা যেন চিৎকার করে বলতে চাইছে, হে ভগবান, হে ভগবান, আমি অজ্ঞান হচ্ছি না কেন? আজকের দিনটা শুধু বাঁচিয়ে দাও ভগবান। উৎকণ্ঠায় ভরা কয়েকটা সেকেন্ড অতিবাহিত হলো। একটা পিন পড়ারও শব্দ নেই কোথাও। ব্রহ্ম তালুতে মৃদু স্পর্শে হঠাৎই বুকের বাম পাশটায় ছ্যাদ করে উঠল প্রীতির। সেই হিমবাহের মতো শীতল স্পর্শটা তার মাথার ডান দিক থেকে বাম দিকে অগ্রসারিত হয়ে আবার ফিরে আসছে ডান দিকে। হঠাৎই ভয়টা আস্তে আস্তে করে ম্লান হয়ে যেতে লাগলো প্রীতির। অনেক জীবিত প্রাণী তো এই স্পর্শের অর্থ বোঝে। অত্যন্ত সতর্কতার সাথে শিথিলভাবে চোখের পাতা দুটো খুলল সে। যে দৃশ্যটা তার চোখে ভেসে উঠল তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। সেই কুৎসিত দর্শনা নারী পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে তার মাথায়। এই স্নেহে কি কেউ ভয় পায়? বোধ হয় না। অবশিষ্ট ভীতিটাকে উপেক্ষা করার চেষ্টা করে সে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? সেই বিভীষিকা কোনো উত্তর দিল না। শুধু নিজের শাড়ির আঁচল থেকে কিছু একটা বের করে প্রীতির হাতের তালুর উপর রাখলো সে। ফুলে ঢোল হয়ে থাকা হাতটা থেকে বেরিয়ে আসা একদলা চামড়া পচা গন্ধ সোজা নাকে এসে লাগলো প্রীতির। তা কোনো মতো সহ্য করে নিয়ে এসে তাকালো নিজের হাতে অর্পিত ও জিনিসটার দিকে। ফটো ফ্রেম, একটা ছোট্ট ফটো ফ্রেম। আরো গভীর দৃষ্টিপাত করে সে দেখল এই ফ্রেমে রয়েছে একজন যুবক। মুখটা তো চেনা মনে হলো প্রীতির। মেসমশাই কি? হ্যাঁ, তাই তো, মেশই তো। আর তার পাশে রয়েছে এক নারী। সেই নারীকে চিনতেও এক সেকেন্ডও সময় লাগলো না প্রীতির। সেই নারী ঘাড় বেঁকিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে। সেকেন্ডের ভগ্নাংশে মুখটা রক্তশূন্য হয়ে গেল তার। ক্ষণে গলায় সেই নারী বলে উঠল, আমি ঠিকই ভেবেছ, স্ত্রী, তোমার মেশুর স্ত্রী। আর কত চমক সহ্য করবে প্রীতি এই এক রাত্রিরে? কি বলতে চাইছে এই অশরীরী মহিলা? তাহলে মাসি? প্রথম স্ত্রী, আমি ওর প্রথম স্ত্রী। আপনার এই অবস্থা কেন? তোমার মেশো আমাকে গলায় দড়ি দিয়ে খুন করেছে। কেন? লোভ। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইল প্রীতির। এসব কি শুনছে সে? কি আপনি মিথ্যে বলছেন? আমার মেশো খুব ভালো মানুষ। উনি এমন করতেই পারেন না। আমি যদি বিশ্বাস না করি? কোনো উত্তর এলো না। কি হলো বলুন। এবার উত্তর এলো। চলো আমার সাথে বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো সেই নারীর অবয়ব। জিভ থেকে বিন্দু বিন্দু করে পড়া রক্তের আওয়াজটা জ্বালা ধরাতে শুরু করেছে তার কানে। তবুও প্রীতি অনুসরণ করলো তাকে। বাড়ির একদম পেছনের দিকে থাকা একটা চিলে কোঠার মতো ঘরের সামনে এসে থমকে গেল সেই নারী।
অপরিষ্কার দরজাটা একটা মরচে ধরা তালা দিয়ে বন্ধ করা। হঠাৎই কোন এক অদ্ভুত অলৌকিক ক্ষমতায় তালাটা খুলে গেল। সেই নারী দরজাটা খোলার জন্য তাকে ইঙ্গিত জানালো। প্রীতি দরজাটা খুলতে গিয়ে হাত দিয়ে বেশ কয়েকবার ঠেলার পরেও খুলতে পারল না, কিন্তু আর কয়েকবার চেষ্টা করার পরে ক্যাচ করে দরজাটা সশব্দে খুলে গেল। তারপর পেছন দিকে ফিরে তাকাতে অদ্ভুতভাবে প্রীতি আর কাউকে দেখতে পেল না। তবুও সে ঘরটায় প্রবেশ করল। সাথে সাথে তীব্র একটা পচা গন্ধে নাকের ওপর হাতটা চাপা দিল সে। গাঢ় একটা নিকষ অন্ধকার যেন গিলে ফেলেছে পুরো রুমটাকে। পকেট থেকে বের করে আনা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো সে। সমস্ত রুমটা পরিত্যক্ত, সব আসবাবপত্রে ঠাসা। সে মনে মনে ভাবল, কি আছে এই ঘরে? কিছুই তো নেই সেভাবে, তবুও একবার খুঁজে দেখা উচিত বোধহয়। ধীরে ধীরে সে সবকিছু সরিয়ে দেখতে লাগলো। এইভাবেই বেশ কয়েকটা মিনিট কাটলো। সেরকম কিছু তার হাতে পড়ল না। রুমের পরিবেশটা ভারী হয়ে আছে নানান গন্ধে। এই গন্ধে তার চেতনা প্রায় বিলীয়মান। তবুও তাকে খুঁজে দেখতে হবে, প্রমাণটা খুঁজে পাওয়া প্রয়োজন। এই জেদের বসেই সে আবার কাজে নেমে পড়ল। হঠাৎই রুমটার বাঁদিকে থাকা একটা বেমানান বাক্সের ওপর চোখ পড়ল তার। প্রীতি পা টিপে টিপে এগিয়ে গেল সেই দিকে। বাক্সটার উপর একটা ধুলোর মোটা পরত পড়েছে। তার সাথে চারিদিকে ছড়িয়ে আছে ইঁদুর জাতীয় প্রাণীর বর্জ্য। পকেটে থাকা ছোট রুমালটা দিয়ে সে ঝাড়তে লাগলো বাক্সটা। একদিকে মরা পচা গন্ধ, অন্যদিকে তার সাথে যুক্ত হয়েছে এই বর্জ্য পদার্থের গন্ধ। একসাথে সব গন্ধ মিলে মিশে একাকার হয়ে কেমন গাটা গলিয়ে উঠল প্রীতির। খক খক করে দুবার কেসে উঠল সে। নাকগুলো ইতিমধ্যেই চলতে শুরু করেছে। কোনোভাবে কাজ সম্পন্ন করার পর ধীরে ধীরে বাক্সটা খুলল সে। সাথে সাথেই আপনা আপনি চোখ আর নাক বন্ধ হয়ে গেল তার। গাটা ঘিন ঘিন করে উঠল প্রীতির। কি তীব্র শ্বাসরোধকারী বিতিকিচ্ছিরি গন্ধ। তার মনে হলো এই বোধহয় জ্ঞান হারাবে সে। বহু কষ্টে অনেক মনকে শান্ত করে সে ধীরে ধীরে চোখটা খুলল। সামনে থাকা বস্তুটাকে দেখা মাত্র ওই চিৎকার করতে যেও শব্দটা যেন কণ্ঠায় আটকে গেল। ভুল দেখছে কি সে? না, ওই তো তার সামনে শুয়ে রয়েছে একটা মানব কঙ্কাল। আর তাকে কেন্দ্র করে কিলবিল করছে কিছু পোকা। শরীরটা শিরশিরিয়ে উঠল তার। আর সম্ভব হলো না। ওয়াক ওয়াক শব্দে বমি করে উঠল সে। তার মনে হলো রুমটা কেমন ঘূর্ণাবর্তের মতো গোল গোল হয়ে ঘুরতে শুরু করেছে হঠাৎই। এতক্ষণ অব্দি যাই হোক করে ধরে থাকা মোবাইলটা হঠাৎ করে হাত থেকে ছিটকে পড়ে গেল কিছু দূরে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তপ করে বন্ধ হয়ে গেল এমনিতেই। আর পরের মুহূর্তেই কাটা কলা গাছের মতো চুপ করে জমিতে নেতিয়ে পড়ল প্রীতি। একটা গহীন নিস্তব্ধতা গুম হয়ে অবশিষ্ট থেকে গেল সম্পূর্ণ রুমটা জুড়ে। আর তারপরে সব অন্ধকার। অচৈতন্য প্রীতি স্বপ্নে দেখলো সেই নারী মূর্তি হুট করে উঠে দাঁড়িয়েছে সেই বাক্স থেকে। হাড় হিম করা এক তীক্ষ্ণ খ্যানখ্যানে সুরে তার উদ্দেশ্যে বলে উঠল, মুক্তি মুক্তি মুক্তি, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। সেই অস্থি মজ্জা হিম করে দেয়া শব্দে আচমকা চোখটা খুলে গেল প্রীতির। নিচের অবস্থান দেখে হতবাক হয়ে গেল সে নিজেই। সেই জানলার পাশের চেয়ারে বসে আছে সে, যেখান থেকে প্রথম দৃষ্টিগোচর হয়েছিল বিভীষিকাটি। স্বপ্ন দেখছিল নাকি সে এতক্ষণ? মনে করতে পারল না। তবে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো দিনের আলোর মতো পরিষ্কার তার কাছে। তখনও সকাল হয়নি, মাসি মেশো তখনও ঘুমাচ্ছেন। এই সুযোগে এই রুমটার কাছে গিয়ে উপস্থিত হলো সে। স্বপ্নাদেশে পাওয়া পথ অনুযায়ী সেই রুমে পৌঁছতে খুব একটা বেগ পেতে হলো না তাকে।
তবুও কোথাও একটা খটকা থেকেই গেল তার মনে। এও কি সম্ভব? এও কি হতে পারে? তার বিজ্ঞান মনস্ক মন কিছুতেই মানতে চাইছে না বিষয়টা। এইসবই ভাবতে ভাবতে রুমটা খুলে কোনো গন্ধের তোয়াক্কা না করেই সে সোজা এগিয়ে গেল সেই কোণটায় যেখানে ওই বাক্সটাকে পেয়েছিল। গাঢ় অন্ধকার পুরো রুমটা জুড়ে রয়েছে। প্রীতি নিজে নিজেই বলে উঠল, কি অন্ধকার! ইস, মোবাইলটাও আনতে ভুলে গেছি। কি যে করি না মাঝে মাঝে। এরকম অবস্থায় হঠাৎই পায়ে ঠক করে কিছু একটা ঠেকলো তার। কি হতে পারে? অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে অবশেষে সে হাতে তুলে আনলো বস্তুটাকে। শক্ত আয়তকার বস্তুটাতে অত্যন্ত সন্তর্পণে হাত বোলাতে লাগলো। বস্তুটার ডান দিকে একটা সুইচ জাতীয় কিছুতে স্পর্শ হওয়া মাত্রই কৌতূহল বশবর্তী হয়ে সাথে সাথে তা প্রেস করলো সে। অন্ধকার রুমটাতে হঠাৎই বস্তুটা থেকে মৃদু আলোর এক উৎস উদ্ভাসিত হলো। সেদিকে তাকাতেই শরীরটা শীতল হয়ে উঠল তার। চোখের সামনে যে ছবিটা এখন সে দেখছে তা একটা বারবি ডলের। আর যে বস্তুটাকে সে এতক্ষণ অন্য কিছু ভাবছিল তা আর কিছুই না, তার নিজের মোবাইল। আচমকাই ঘটনাটা স্মৃতিতে আঘাত হানল তার। সারা শরীরটা হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। হৃৎপিণ্ডের টুপটাপ আওয়াজটা সজোরে হতে শুরু করেছে আবার। গোটা শরীর নিমেষের মধ্যে ভিজে উঠল ঘামে। এর মানে যেটাকে সে স্বপ্ন বলে উড়িয়ে দিতে চেয়েছিল তা আসলে স্বপ্ন নয়, সত্যি। অতিরিক্ত আর এক সেকেন্ডও সেই রুমে থাকার দুঃসাহস দেখালো না প্রীতি। প্রাণপণে দৌড়ে বেরিয়ে গেল সেই ঘর থেকে। তবে মনে করে দরজাটা ভেজিয়ে দিয়ে গেল সে। নিজের ঘরে পৌঁছে কোনো রকমে ধপ করে বসে পড়ল বিছানায়। বুক ধরফর হওয়ার কারণে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিয়ে নিল সে। তার চেতনা চৈতন্য কোনো কিছুই কাজ করছে না কিছুতেই। বুকটা ধরফর করে চলেছে ক্রমাগত। শুধু তার কানে হাহাকারের মতো গুঞ্জিত হতে লাগলো সেই আর্ত চিৎকার, মুক্তি, মুক্তি, মুক্তি! আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও। এই ঘটনার পর 3 দিন পেরিয়েছে। গতকালই 2 বোন ফিরেছে মাত্র। কলকাতায় নিজের বাড়ির সোফাতে বসে সেই বিভীষিকাময় রাতটার কথা হঠাৎ মনে পড়ায় চমকে উঠল চারু। তবে এখন সে অনেকখানি সুস্থ। চমকটা ভাঙল একটা মোবাইল রিংয়ের সাউন্ডে। পাশে পড়ে থাকা দিদির ফোনটা, অর্থাৎ প্রীতির মোবাইলটা বেজে চলেছে। কলটা রিসিভ করার তাগিদে মোবাইলটা হাতে তুলে স্ক্রিনটার দিকে তাকিয়ে থমকে গেল সে। স্ক্রিনের ওপর লেখা নামটা দেখে যে কোনো সাধারণ মানুষের চমকে ওঠা স্বাভাবিক। পুলিশ? দিদিকে আবার পুলিশ ফোন করছে কেন? বিড়বিড়িয়ে বলে উঠল চারু। ফোনটা তার রিসিভ করা উচিত নয়। এই সাধারণ বিচক্ষণতাটুকু দেখিয়েই দিদির উদ্দেশ্যে হাঁক পারল সে। দিদি, ওই দিদি, তোর ফোন বাজছে, আয়। পাশের রুম থেকে প্রীতি বলে উঠল, হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। কে কল করেছে রে? নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে চারু বলল, আয় না, নিজে রেখে যা। প্রীতি যতক্ষণে রুমে এসে পৌঁছলো ততক্ষণে কলটা কেটে গেছে। কল লগে গিয়ে রিসেন্ট অপশনে ক্লিক করা মাত্রই আঙুলটা খানিকটা আটকে গেল তার। আর চোখে এসে তাকালো বোনের দিকে। চারুর চোখের মণিগুলো অপলকভাবে আবদ্ধ হয়ে আছে তার চোখের ওপরেই। কৌতূহলী হয়ে চারু জিজ্ঞেস করলো, কি হয়েছে রে দিদি? পুলিশ? আসতে বল। রান্নাঘরে মা আছে না? কলেজে একটা সমস্যা হয়েছিল, সেই নিয়েই পুলিশ কল করেছিল বোধহয়। তুই যা, এইসব কিছু না। আর শোন, মাকে কিছু বলিস না, বুঝলি? খামোখা টেনশন করবে। বলে নিজের রুমের দিকে এগিয়ে গিয়ে সশব্দে দরজাটা বন্ধ করলো প্রীতি। চারু তার দিদিকে ভীষণ শ্রদ্ধা করে, সাথে সাথে কিছুটা ভয়ও। তাই আর বিন্দুমাত্র কৌতূহল না দেখিয়ে খুব সাবলীলভাবেই মেনে নিল পুরো ব্যাপারটা। ঘটনাটা ঘটল তার ঠিক 2 দিন পর। চারু নিজের মোবাইলে ডু নট ডিস্টার্ব অপশনটা অন রেখে তখন গেম খেলতে ব্যস্ত। হঠাৎই ভাইব্রেট করে উঠল মোবাইলটা। অর্থাৎ একটা কল ঢুকছে ব্যাকগ্রাউন্ডে।
প্রথমবার সেই কল অগ্রাহ্য করলেও দ্বিতীয়বার তা সে পারল না। কিছুটা বিরক্ত হয়ে নোটিফিকেশন বারটা নামিয়ে দেখলো মাসি কল করেছে। সাথে সাথে অ্যাকসেপ্ট বাটনটা টাচ করে ফোনটা কানে লাগালো সে। ওরে আমার সব শেষ হয়ে গেল রে চারু, সব শেষ। আমি আর কি নিয়ে বাঁচবো? এরকম কিছুর জন্যই মোটেই প্রস্তুত ছিল না সে। কিছুটা বিহ্বলের মতো চারু বলল, কি কি হয়েছে মাসি? তুমি তুমি এমন কেন করছো? কি হলো বলো আমাকে। সব শেষ হয়ে গেছে রে চারু মা, সব শেষ। ওরা তোর মেসোকে তুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে মেশুকে? বলো মাসি, বলো বলো না। পুলিশ। কিন্তু কেন? কোনো উত্তর আসে না। নিজের কান্নাটাকে সামলে এবার মৃদু রাগান্বিত স্বরে উত্তর দিলেন মাসিমণি। তোর মেসো একটা খুনি। একজন মহিলাকে খুন করে তার বডি বাড়ির স্টোর রুমে লুকিয়ে রেখেছিল তোর মেসো। তার কঙ্কাল আজ আমার চোখের সামনে উদ্ধার করেছে পুলিশ। কি বলছো কি এসব মাসি? কিন্তু কে কে ওই মহিলা? তোর মেসো প্রথম স্ত্রী, যার সাথে এত বছর সংসার করলাম, সে কিনা খুনি, ঠকবাজ। সব শেষ। হায় ভগবান, সেদিন দেখার আগে তুমি আমার তুলে নিলে না কেন? শান্ত হও, নিজেকে একটু শান্ত করো। কিন্তু পুলিশ জানলো কি করে মাসি? জানি না, আমি জানি না। কিন্তু তোর মেসো খুনি, আমার স্বামী খুনি। বলে ফোনটা হঠাৎই কাট করে দিলেন মাসিমণি। মাসির মানসিক অবস্থাটা বুঝতে বাকি থাকে না চারু। পাশ থেকে হঠাৎই প্রীতি বলে উঠল, এই চারু, কি হয়েছে রে? কার সাথে ফোনে চিৎকার করছিলি? আর আর তুই ওরকম ঘামছিসই বা কেন? দিদি, মাসি ফোন করেছিল। মেশুকে পুলিশ তুলে নিয়ে গেছে। বলে মাসির তাকে বলা সব কথা শুরু থেকে শেষ অবধি জানালো দিদিকে। প্রীতির ভ্রু দুটো হঠাৎই কুঞ্চিত হয়ে উঠল। প্রীতি ছোট বোন চারুর হাতটা আলতো করে চেপে ধরল। তারপর কিছুক্ষণ সব চুপ। আচমকাই চারুর মনে পড়ে গেল কথাটা। শটাং করে নিজের হাতটা সরিয়ে নিল সে দিদির হাত থেকে। বোনের এরূপ বিজাতীয় ব্যবহার ঠিক ঠাহর করতে পারল না প্রীতি। হতবাকের মতো বোনের দিকে তাকিয়ে থাকলো সে। চারু গর্জন করে উঠল, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস? দুদিন আগে তোকে পুলিশ কেন ফোন করেছিল দিদি? বল বল না প্লিজ। ধরাস করে ওঠে প্রীতির বুকটা। নির্বাক প্রীতির মন চিৎকার করে তার বোনকে সবটা সত্যি বলতে চাইছে, কিন্তু কিভাবে বলবে সে? হঠাৎই প্রীতির স্মৃতিকোণে ভেসে ওঠে সেদিন রাত্রিরে দুঃসাহস দেখিয়ে তার তৃতীয়বার সেই অভিযুক্ত রুমে যাওয়ার ঘটনাটা। দায়িত্ব নিয়ে বাক্সটা বন্ধ করা, ফটো ফ্রেমটা বাক্সের পাশে রাখা যাতে পুলিশের প্রমাণ পেতে অসুবিধা না হয়, আর সব শেষে দ্বিতীয়বারে ভেজিয়ে দিয়ে আসা দরজাটাতে আবার তালা লাগিয়ে দিয়ে আসা। এসব কোনো কিছুই বলা চলে না। নিজের মুখে সে কেমন করে বর্ণনা করবে যে পুলিশকে ইনফর্ম করা থেকে শুরু করে প্রমাণের সাথে নিজের মেশোকে পুলিশের হাতে তুলে দেওয়া, এসব তারই সুন্দর করে সাজানো একটা প্ল্যানের অংশ। আর তাছাড়াও বিশ্বাসী বা করবে কে? মনটা নীরবেই ভারী হয়ে উঠল তার। অন্তরে থাকা শ্রদ্ধাটুকুর খাতিরে এই দিদিকে আর কিছু বলল না চারু। চুপচাপ বেরিয়ে গেল সেখান থেকে। প্রীতি একাকী স্থানুর মতো দাঁড়িয়ে রইল শুধু। বেশ কয়েকটা মিনিট এভাবেই কাটলো। ঘোরটা কাটলো পকেটে থাকা সেল ফোনটা হঠাৎ শব্দ করে উঠতে। একটু সাইডের দিকে গিয়ে ফোনটা রিসিভ করলো সে। বলুন অফিসার। হ্যাঁ, আপনার ধারণাই সত্যি। বডিটা ওই রুমেই ছিল। দুঘা পড়তেই আপনার মেসুমশাই সব স্বীকার করে দেন। 14 বছর ধরে লাশটা লুকিয়ে রেখেছিলেন তিনি। ও বাড়িতে ওনারা তো থাকেন না, তাই ব্যাপারটা কেউ বুঝতে পারেন। আজ আপনারা আসাতে সব পর্দা ফাঁস হয়ে গেল। আর
খুনের কারণটাও খুব অদ্ভুত। টাকা। আপনার মাসিকে ছলে বলে বিয়ে করে পাওয়া মোটা পুণ্যের লোভ তা কোনোভাবে জানতে পারে হয়তো এই মহিলা। সেই থেকে সাংসারিক সমস্যা, আর তার থেকে এই কীর্তি করে বসেন আপনার মিশো। কেয়ারটেকারটারও ওই দিকটা যাওয়া বারণ ছিল। সেটাই হোক, আপনার মাসির মানসিক অবস্থা মোটে ভালো নয়। ওনাকে পারলে একটু কলকাতায় আপনাদের বাড়ি থেকে ঘুরিয়ে আন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে অফিসার। অন্তরে একটা বিষাদের সুর যেন বেজেই চলেছে ক্রমাগত। তার মাসির সাথে এরকমটা হওয়া মোটেই উচিত ছিল না। এসব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করে সে। তার এই গভীর ভাবনাটাতে ছেদ পড়ল অফিসারের গলায়। ও হ্যাঁ, আর একটা কথা মিস্টার, একটা কথা জানা হয়নি আপনার কাছে। কি অফিসার? রুমটাতে যে কঙ্কালটা আছে তা আপনি জানলেন কি করে? মুহূর্তে ঘামতে শুরু করে প্রীতি। ছোট্ট একটা ঢোক গিলে কনফিডেন্সের সাথে সে বলল, কৌতূহলে ঢুকে গেছিলাম আসলে। পচা গন্ধটা পেয়ে সন্দেহ হয়েছিল, তাই সাথে সাথে রুম থেকে বেরিয়েই আপনাদের ইনফর্ম করি। তা ভালোই করেছে। ও হ্যাঁ, ভুলে গেছে, যে মহিলার কঙ্কালটা আমরা পেয়েছি তিনি যখন মারা যান তখন কিন্তু তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মস্তিষ্কের শিরা উপশিরাগুলো হঠাৎ ফুলে ফেপে উঠল প্রীতির। এতটা নিষ্ঠুর একটা মানুষ কি করে হয়? মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল তার। মনে মনে সে বলল, তাহলে কি এই পৃথিবীতে সেই আসুক মেশো তা চাননি? নিজেকে অনেকখানি তটস্থ করে সে বলল, স্যার, আর একটা কথা, স্কেলিটনটাকে দাহ করা যায় না? কেন যায় না? অবশ্যই যায়। খুনি তো আমাদের হেফাজতে, তাহলে আর সমস্যা কি? আমি আজকের মধ্যেই ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড বাই মিস রয়। থ্যাংকস ফর ইউর কোঅপারেশন। মা বাবা মাসিবাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন। দুই বোনে একই বিছানায় শুয়ে রয়েছে সেই রাতে। পুরো নিস্তব্ধ বাড়িটায় প্রাণী বলতে শুধু দুই বোন। হঠাৎই প্রীতির কানে আঘাত হানল অতি পরিচিত এক কণ্ঠস্বর। এই শব্দ সে খুব ভালো করে চেনে। একটা তরঙ্গ খেলে উঠল তার শরীরে। তবে আজ সে শব্দ কান্নার নয়, হাসির, এক মৃদুমন্দ হাসির। সে দেখল ওই বিভীষিকা ধীরে ধীরে এগিয়ে এলো তার কাছে। আজকে তাকে দেখে ভয় লাগলো না প্রীতির, একটু মায়াই যেন ছিল তার দৃষ্টিতে। অতি সন্তর্পণে পরম আত্মীয়তায় সে হাত বুলিয়ে দিচ্ছে প্রীতির মাথায় ও ঘাড়ে। তার মুখবিবর আজ কুঞ্চিত নয় মোটেই। সারা মুখটা জুড়ে একটা প্রশান্তির ছাপ স্পষ্ট। মনটা ভালো হয়ে গেল প্রীতির। সে জানে তার প্রশান্তির কারণটা কি। আজ এত বছর পর সে মুক্তি পেয়েছে, আর মাথায় হাত বুলিয়ে দেওয়াটা তার সততার পুরস্কার। কিন্তু হঠাৎই মাথায় বয়ে যাওয়া শীতল স্পর্শটা থেমে গেল যেন। তারপর কিছুক্ষণ একটা ছোট্ট বিরতি। হঠাৎই সেই খ্যানখ্যানে গলা বলে উঠল, তোমায় ধন্যবাদ। সেই অবয়বটির দিকে দৃষ্টিপাত করতে চাইল প্রীতি, কিন্তু কোথায় কে? কেউ নেই তার আশেপাশে। চোখটা হঠাৎই খুলে গেল প্রীতির। ঘুমের ঘোরেই ঘেমে নিয়ে চান হয়ে গেছে তার গোটা শরীর। তীব্র গতিতে দুপ তাপ করতে থাকা হৃৎপিণ্ডটাকে খানিকটা সংযত করলো সে দেখলো সে নিজের রুমেই রয়েছে। উফ, এসব তাহলে স্বপ্ন? অচিরেই সে অনুভব করলো সেই মহিলা স্বপ্নের মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে গেলেন তাকে। মনটা হালকা খুশিতে ভরে উঠল তার। সেই খুশির কিছুটা অংশ পাশে থাকা বোনের সাথে শেয়ার করতে চাইল প্রীতি। কিছুদিন যাবৎ বোনকে বলে চলা মিথ্যাগুলোর জন্য এমনিতেই আত্মগ্লানিতে ভুগছে সে। এরকম এক স্থিতিশীল মানসিকতা নিয়েই বোনের দিকে পাশ ফিরল সে, আর কাঠ হয়ে গেল। পাশে চারু নেই। ধরফড়িয়ে বিছানা থেকে নামলো সে। একটা ভয়ের তীব্র একটা বোমা সশব্দে যেন বিস্ফোরিত হলো তার হৃদয়। বিছানার নিচ থেকে একটা ফোঁটা ফোঁটা রক্তের দাগ এগিয়ে গেছে দরজার দিকে।
শরীরটা শিথিল হয়ে গেল তার। তবু মাতালের মতো টলমল পায়ে সে অনুসরণ করলো সেই রক্তবিন্দুকে। অবশেষে এসে উপস্থিত হয় সিঁড়ির নিচে থাকা একটা ছোট্ট ঘরের কাছে। সামনে তাকাতে এই দৃশ্যটা চোখে পড়ে তার। সামনে দাঁড়িয়েও কে? চারু না? তীব্র হাঁক দিল প্রীতি। চারু, এই চারু, চারু। কোনো উত্তর আসে না। সম্মোহিতের মতো সে এগিয়ে চলেছে সামনের কোনো কিছুকে লক্ষ্য করে। সামনের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলো প্রীতি, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎই তার চোখটা গেল চারুর সামনের মেঝেটার উপর। শেষ রক্তবিন্দুটার পর আর কোনো রক্ত নেই মেঝেতে। হঠাৎই একটা করে শব্দ, আবার একটা নতুন রক্তবিন্দু তৈরি হলো শেষ রক্তবিন্দুটার সামনে। এইভাবে আরো একটা, তারপর আবারও একটা। তাহলে কি সিলিং? প্রীতি আস্তে আস্তে চোখটা নিয়ে গেল সিলিং এর দিকে, কিন্তু না, কিচ্ছু নেই। যেন প্রীতির চোখে অদৃশ্য কোনো কিছু একটা এগিয়ে চলেছে চারুর সামনে, যা থেকে টপ টপ করে ক্রমাগত ঝরে পড়ছে রক্ত, আর চারু হিপনোটাইজডের মতো অনুসরণ করছে তাকে। হৃৎপিণ্ডটা ধক করে উঠল প্রীতির। প্রবল একটা ভয় যেন অজগরের মতো জাপটে ধরেছে তাকে। তবুও সে ভীতি সরে আবারও একবার ডাক দিল, বোন, এই বোন, 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 এই বোন, বোন। আবারও কোনো উত্তর আসে না। অনেকটা সাহস একসাথে একত্রিত করে সে এগিয়ে চলল চারুকে স্পর্শ করার তাগিদে। কিন্তু একদম কাছে পৌঁছে থমকে গেল সে। বেড়ে বের করে কিছু একটা বলে চলেছে চারু। গভীর কান দিয়ে শুনল প্রীতি। আসছি মা, আমি তোমার কাছেই আসছি। শরীরের নার্ভগুলো ছিঁড়ে যেতে উদ্যত হলো প্রীতির। মা তো মাসির বাড়ি। ভাবনাতে ছেদ পড়ল তার। বিদ্যুৎ চমকের মতো পুলিশের বলা কথাটা মনে পড়ে গেল প্রীতির। 14 বছর আগে খুন হওয়া ওই মহিলা যখন মারা যান, তখন তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা। আর চারুর বয়সটা যেন কত? মনে পড়া মাত্রই তার সারা শরীরের লোম খাড়া হয়ে গেল নিমেষেই। ক্যালকুলেশনটা মেলাতে অসুবিধা হলো না প্রীতির। দুবার মাথায় হাত বুলিয়ে দেওয়া তাহলে মায়ের সাথে মেয়ের 14 বছর পর সাক্ষাৎ করিয়ে দেবার পুরস্কার। তার মানে ভূমিষ্ঠ না হওয়া সেই অপত্য আবারও জন্মগ্রহণ করেছে চারু হয়ে। মাতৃত্বের চেয়ে নিষ্পাপ আর কিচ্ছু হতে পারে না। তার হাতে আর কিচ্ছু নেই, এটাই ভবিতব্য। মাথাটা গোল গোল চক্রাকারে ঘুরতে শুরু করেছে তার। ঘোরগ্রস্ত হয়ে সে শুনল অদৃশ্য কোনো এক নারী কণ্ঠস্বর চিৎকার করে বলে উঠল হঠাৎ, আয় আয় মা, আয় আমার সাথে আয়। আসছি মা, আমি তোমার কাছেই আসছি। আর সহ্য শক্তির পরীক্ষা দিতে পারল না সে। ধূপ করে সংজ্ঞা হারিয়ে ভুলুণ্ঠিত হলো প্রীতিলতা রায়। মাথা ফেটে বেরিয়ে আসা রক্তে রাঙা হয়ে উঠল বাড়ির মেঝেটা। আর সারা বাড়ি জুড়ে হাহাকারের মতো প্রতিধ্বনিত হতে থাকলো একটা লাইন, অপত্য স্নেহ। আপনি শুনছিলেন স্নেহের সুর। কলমে সৌরভ সেনগুপ্ত, গল্প পাঠে সুদীপ, গল্পের সূত্রধর আমি অদ্রিজা। অন্যান্য চরিত্রে প্রীতি, পূর্বিতা, সুরঞ্জন, কাবেরী, রু ও নীলাঞ্জন। শব্দগ্রহণ ফ্যাবুলাস টেলস এন্টারটেনমেন্ট। প্রচ্ছদঙ্কন রাজ। সমগ্র পরিচালনায় নীল ও লাবণ্য। আজ আপাতত এখানেই শেষ। পরবর্তীতে আবারও কোনো ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে টিম ফ্যাবুলাস টেলস। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর স্পেশালি সাহিত্যে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।